দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর বাংলা ইউটিউব অডিও বুক। ভূমিকা ও পরিচিতি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সাদর স্বাগতম। আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলতে বসেছি যেটা পড়লে আপনার ধনী মানুষ সম্পর্কে পুরো ধারণাটাই উল্টে পাল্টে যাবে। আপনি হয়তো ভাবেন ধনী মানুষ মানেই বড় বাড়ি, দামি গাড়ি, ব্র্যান্ডের পোশাক আর ঝলমলে জীবনযাত্রা। কিন্তু এই বই বলছে না, আসল ধনী মানুষ দেখতে একেবারেই অন্যরকম। বইটার নাম হলো দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর, অর্থাৎ পাশের বাড়ির কোটিপতি। এটা লিখেছেন দুজন আমেরিকান গবেষক, থমাস জে স্ট্যানলি এবং উইলিয়াম ডি ড্যাঙ্কো। এই বইটা কোনো তত্ত্বের কথা বলে না, এটা বলে বাস্তব গবেষণার কথা। দুই লেখক বছরের পর বছর ধরে আমেরিকার হাজার হাজার কোটিপতি মানুষের জীবন পর্যবেক্ষণ করেছেন এবং আবিষ্কার করেছেন সত্যিকারের ধনী মানুষরা আসলে কেমন হন, কি করেন, কিভাবে চিন্তা করেন। আর সেই আবিষ্কারের ফল হলো এই অসাধারণ বইটা। আজকে আমরা এই পুরো বইটা বাংলায় আপনাদের সামনে তুলে ধরব, অধ্যায় ধরে ধরে, বিস্তারিতভাবে, সহজ কলকাতার ভাষায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রকাশনার বিবরণ। দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর প্রথমবার প্রকাশিত হয়েছিল 1996 সালে। প্রকাশের সাথে সাথেই এটা নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার তালিকায় উঠে যায় এবং বহু বছর ধরে সেই তালিকায় ছিল। বইটা মূলত একটা দীর্ঘ গবেষণার ফল। লেখকদ্বয় 20 বছরেরও বেশি সময় ধরে আমেরিকার ধনী মানুষদের অর্থনৈতিক আচরণ, অভ্যাস এবং জীবনধারা নিয়ে গবেষণা করেছেন। সেই গবেষণায় উঠে এসেছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা সাধারণ মানুষের ধারণার সাথে সম্পূর্ণ বেমানান। প্রথম প্রকাশের পর থেকে এখন পর্যন্ত এই বইটা বিশ্বজুড়ে 30 লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে। 2010 সালে এটার একটি আপডেটেড সংস্করণও বেরিয়েছে। লেখকদের পরিচয় ও জীবনী। থমাস জে স্ট্যানলি জন্মেছিলেন 1944 সালে। তিনি ছিলেন আমেরিকার জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট অধ্যাপক এবং গবেষক। তিনি সারা জীবন ধরে ধনী মানুষদের আচরণ ও মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। তার গবেষণা পদ্ধতি ছিল অত্যন্ত বাস্তবধর্মী। তিনি সত্যিকারের কোটিপতিদের সাথে কথা বলতেন, তাদের বাড়িতে যেতেন, তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতেন। দুর্ভাগ্যজনকভাবে থমাস স্ট্যানলি 2015 সালে একটি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন। কিন্তু তার কাজ আজও বেঁচে আছে লক্ষ লক্ষ পাঠকের মনে। উইলিয়াম ড্যাঙ্কো ছিলেন নিউ ইয়র্কের অ্যালবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি মার্কেটিং ও ভোক্তা আচরণ বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। স্ট্যানলির সাথে মিলে তিনি এই বইটা লেখেন, যেটা তাঁদের দুজনের জীবনের সবচেয়ে বড় কাজ হয়ে ওঠে। এই দুজন মিলে আমেরিকায় ধনী হওয়ার বিষয়ে সবচেয়ে বড় ও সবচেয়ে গভীর গবেষণাটি করেছেন। মজাদার তথ্য ও ট্রিভিয়া। এই বইয়ের গবেষণার জন্য লেখকরা একবার একটা বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন কোটিপতিদের সাথে কথা বলার জন্য। কিন্তু সেখানে দেখা গেল উপস্থিত কোটিপতিরা দামি খাবার খেতে পছন্দ করেন না এবং সাদাসিধে জীবনযাপন পছন্দ করেন। গবেষণায় দেখা গেছে আমেরিকার কোটিপতিদের প্রায় অর্ধেকই পুরনো গাড়ি চালান এবং ব্র্যান্ডের পোশাক পরেন না। থমাস স্ট্যানলি নিজেও তাঁর নিজের জীবনে এই বইয়ের শিক্ষা মেনে চলতেন, সাধারণ বাড়িতে থাকতেন, সাদামাটা জীবনযাপন করতেন। এই বইটা পড়ে বহু তরুণ আমেরিকান তাদের অর্থনৈতিক জীবন সম্পূর্ণ বদলে দিয়েছেন। বইটার সবচেয়ে বিখ্যাত ধারণা হল হাউ এবং হু, অর্থাৎ প্রডিজিয়াস অ্যাকিমুলেটর অফ ওয়েলথ এবং আন্ডার অ্যাকিমুলেটর অফ ওয়েলথ। কে সত্যিকারের ধনী আর কে শুধু দেখতে ধনী, এই দুটো শ্রেণী। উইলিয়াম ড্যাঙ্কো স্ট্যানলির মৃত্যুর পরে এই গবেষণার ধারাবাহিকতা বজায় রেখেছেন। বইটি কেন এত বিখ্যাত? বন্ধুরা, এই বইটা এত বিখ্যাত কেন জানেন? কারণ এই বই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ধনী হওয়া মানে বাইরে থেকে ধনী দেখানো নয়। আমরা সাধারণত মনে করি বড় বাড়িতে যে থাকে, দামি গাড়ি যে চালায়, ব্র্যান্ডের পোশাক যে পরে, সেই ধনী। কিন্তু এই বইয়ের গবেষণা বলছে
বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলো আসলে ধনী নয়। তারা প্রচুর টাকা আয় করে ঠিকই, কিন্তু সেই টাকা আবার খরচ করে ফেলে। তাদের কাছে সম্পদ জমে না। আর পাশের বাড়ির সেই সাদাসিধে মানুষটা, যিনি পুরনো গাড়ি চালান, সাধারণ পোশাক পরেন, বাইরে খেতে যান না, তিনিই হয়তো প্রকৃত কোটিপতি। এই সত্যিটাই এই বইকে এত শক্তিশালী করে তুলেছে। এই বই আমাদের প্রজন্মকে কি শেখায়? আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছে। ইনস্টাগ্রামে দামি গাড়ির ছবি, বিদেশ ভ্রমণের ছবি, রেস্তোরাঁর খাবারের ছবি, এগুলো দেখে মনে হয় এটাই সফল জীবন। কিন্তু এই বই বলে, এই দেখানোর সংস্কৃতি আপনাকে কখনো আর্থিকভাবে স্বাধীন করবে না। আর্থিক স্বাধীনতা আসে সঞ্চয় থেকে, বিনিয়োগ থেকে, মিতব্যয়ী জীবনযাপন থেকে। যত কম দেখাবেন তত বেশি জমাবেন। আর যত বেশি জমাবেন তত বেশি স্বাধীন হবেন। এই বইটা আজকের প্রজন্মকে শেখায়, অন্যকে দেখানোর জন্য বাঁচবেন না, নিজের জন্য বাঁচুন। এই বই দিয়ে কিভাবে সম্পদ ও অর্থ অর্জন করবেন? এই বইয়ের শিক্ষা কাজে লাগাতে হলে প্রথমে মানসিকতা বদলাতে হবে। আয় বাড়লেই খরচ বাড়াবেন না, মিতব্যয়ী থাকুন। আয়ের একটা নির্দিষ্ট অংশ সবসময় সঞ্চয় করুন। বিনিয়োগে মনোযোগ দিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যকে দেখানোর জন্য টাকা খরচ করা বন্ধ করুন। কলকাতার প্রেক্ষাপটে বলতে পারি, মনে করুন আপনি একটা সরকারি চাকরিতে মাসে 50,000 টাকা পাচ্ছেন। আপনার বন্ধু একটা কর্পোরেট চাকরিতে মাসে 1,00,000 টাকা পাচ্ছে এবং সে দামি ফোন কিনছে, রেস্তোরাঁয় খাচ্ছে, ট্যাক্সিতে যাচ্ছে। কিন্তু আপনি যদি সেই 50,000-এর মধ্যে 10,000 করে প্রতি মাসে বিনিয়োগ করেন, 20 বছর পরে দেখবেন আপনিই প্রকৃত ধনী, আপনার বন্ধু নয়। অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা। এখন আমরা বইটার প্রতিটা অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করব। প্রতিটা অধ্যায় লেখকরা কি বলেছেন, তার মূল শিক্ষা কি এবং বাস্তব জীবনে এটা কিভাবে কাজে লাগানো যায়, সব বলবো। অধ্যায় 1, পাশের বাড়িতে দেখা যায় না এমন মানুষ। এই প্রথম অধ্যায়েই লেখকরা একটা অত্যন্ত চমকপ্রদ কথা বলেছেন। তারা বলেছেন, আমেরিকার বেশিরভাগ কোটিপতি সাধারণ মধ্যবিত্ত পাড়ায় থাকেন, সাধারণ গাড়ি চালান এবং সাদামাটা জীবনযাপন করেন। আপনি তাদের দেখে বুঝতেই পারবেন না যে তারা কোটিপতি। এই অধ্যায়ে লেখকরা তাদের গবেষণার শুরুর গল্পটা বলেছেন। তারা প্রথমে ধনী পাড়ায় গিয়েছিলেন কোটিপতিদের খুঁজতে। কিন্তু দেখলেন যে ওই পাড়ার বেশিরভাগ মানুষ প্রচুর আয় করেন ঠিকই, কিন্তু তাদের সম্পদ বলতে তেমন কিছু নেই। তারা যা আয় করেন তা খরচও করে ফেলেন। তারপর তারা সাধারণ পাড়ায় গেলেন এবং আবিষ্কার করলেন, এখানেই লুকিয়ে আছেন প্রকৃত কোটিপতিরা। সেই মানুষটা যিনি বছরের পর বছর একই পুরনো ভলভো গাড়ি চালাচ্ছেন, যিনি নিজের বাড়ি নিজেই মেরামত করেন, যিনি বাইরে খেতে যান না, তিনিই হয়তো 10 কোটি টাকার মালিক। কলকাতার প্রেক্ষাপটে বলি, সেই মারোয়াড়ি ব্যবসায়ী যিনি বালিগঞ্জের একটা সাদামাটা বাড়িতে থাকেন, নিজে বাজার করেন, দামি রেস্তোরাঁয় কখনো যান না, তিনিই হয়তো সত্যিকারের সম্পদশালী। আর যিনি নিউটাউনের বড় ফ্ল্যাটে থাকছেন, দামি গাড়ি চালাচ্ছেন, তিনি হয়তো ব্যাংক লোনে জর্জরিত। অধ্যায় 2, মিতব্যয়িতা, মিতব্যয়িতা, মিতব্যয়িতা। এই অধ্যায়ে লেখকরা কোটিপতিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটার কথা বলেছেন, সেটা হলো মিতব্যয়িতা বা ফ্রুগালিটি। গবেষণায় দেখা গেছে কোটিপতিদের বিশাল অংশ নিজেদের মিতব্যয়ী বলে মনে করেন। তারা অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করেন না। তারা কুপন ব্যবহার করেন, সেলে কেনাকাটা করেন, পুরনো জিনিস মেরামত করে ব্যবহার করেন। কিন্তু এই মিতব্যয়িতা মানে কৃপণতা নয়। মিতব্যয়িতা মানে হলো, যেখানে সত্যিই দরকার নেই সেখানে অযথা টাকা না ঢালা। আর যেখানে দরকার আছে বা যেখানে মূল্যবান বিনিয়োগ, সেখানে সানন্দে টাকা লাগানো। লেখকরা একটা মজার তথ্য দিয়েছেন। গবেষণায় দেখা গেছে কোটিপতিরা গড়ে যে পোশাকটা কেনেন সেটার দাম মধ্যবিত্ত মানুষের কেনা পোশাকের চেয়ে কম। তারা ব্র্যান্ডের পেছনে ছোটেন না। কলকাতার উদাহরণ দিই। মনে করুন আপনার পাড়ার মেসমশাই, যিনি বছরের পর বছর একই সাধারণ ধুতি পাঞ্জাবি পরে বাজারে যান, বাড়িতে কুপন দেখে কেনাকাটা করেন, তিনি হয়তো আপনার ধারণার চেয়ে অনেক বেশি সম্পদশালী।
আর যে ছেলেটা প্রতি সিজনে নতুন জুতো কেনে, নতুন পোশাক কেনে, সে হয়তো মাস শেষে অনেক কষ্টে চলে। অধ্যায় ৩, সময়, শক্তি ও অর্থ দক্ষতার সাথে বরাদ্দ করুন। এই অধ্যায়ে লেখকরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন। কোটিপতিরা শুধু টাকা জমানোর বিষয়ে দক্ষ নন, তারা তাদের সময় এবং শক্তিকেও অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করেন। গবেষণায় দেখা গেছে কোটিপতিরা বিনিয়োগ পরিকল্পনায় প্রচুর সময় দেন। তারা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে তাদের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা জানেন তাদের কত টাকা কোথায় আছে, কোথায় যাচ্ছে। এর বিপরীতে যারা আর্থিকভাবে দুর্বল, তারা টাকা পাওয়ার সাথে সাথে খরচ করে ফেলেন। মাস শেষে কোথায় গেল জানেন না, বাজেট করেন না, পরিকল্পনা নেই। লেখকরা বলেছেন আর্থিক সাফল্যের জন্য আর্থিক বিষয়গুলোতে সময় দেওয়া অপরিহার্য। প্রতি সপ্তাহে অন্তত একটু সময় বের করুন, আপনার আয়, ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগের হিসাব করুন। এই ছোট্ট অভ্যাসটাই দীর্ঘমেয়াদে বিশাল পার্থক্য তৈরি করে। আমাদের পরিচিত উদাহরণ দিই। মনে করুন শনিবার বিকেলে 1 ঘন্টা বসে আপনি সেই সপ্তাহের সব খরচের হিসাব করলেন, আগামী মাসের পরিকল্পনা করলেন। এটাই সেই অভ্যাস যা কোটিপতিরা করেন। অধ্যায় ৪, আপনি আর্থিকভাবে কতটা স্বাধীন তার মাপকাঠি। এই অধ্যায়ে লেখকরা একটা অত্যন্ত দরকারি সূত্র দিয়েছেন, যা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি প্রকৃত অর্থে কতটা সম্পদশালী। সূত্রটা হলো, আপনার প্রত্যাশিত সম্পদ সমান আপনার বয়সকে আপনার বার্ষিক আয় দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করতে হবে। ধরুন আপনার বয়স 45 এবং বার্ষিক আয় 12 লাখ টাকা। তাহলে আপনার প্রত্যাশিত সম্পদ হওয়া উচিত 45 গুণ 12 লাখ ভাগ 10, অর্থাৎ 54 লাখ টাকা। যদি আপনার সম্পদ এই পরিমাণের দ্বিগুণ হয়, তাহলে আপনি ভাও অর্থাৎ প্রডিজিয়াস অ্যাকিউমুলেটর অফ ওয়েলথ বা দুর্দান্ত সম্পদ সঞ্চয়কারী। যদি অর্ধেকও না হয়, তাহলে আপনিও অর্থাৎ আন্ডার অ্যাকিউমুলেটর অফ ওয়েলথ বা সম্পদ সঞ্চয়ে পিছিয়ে পড়া। এই সূত্রটা দিয়ে নিজেকে মাপুন। অনেকেই দেখবেন চমকে যাবেন, প্রচুর আয় করেন, কিন্তু সম্পদ বলতে কিছুই নেই। এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা। অধ্যায় ৫, আপনার পেশা কি সম্পদ সঞ্চয়ে সাহায্য করছে? এই অধ্যায়ে লেখকরা বিভিন্ন পেশার মানুষদের আর্থিক অবস্থান বিশ্লেষণ করেছেন এবং এখানে অনেক চমক আছে। গবেষণায় দেখা গেছে যারা ডাক্তার, উকিল বা অন্য উঁচু মাপের পেশাদার, তাদের অনেকেই সত্যিকারের সম্পদশালী নন। তারা প্রচুর আয় করেন ঠিকই, কিন্তু তাদের জীবনধারাও অত্যন্ত ব্যয়বহুল। দামি পাড়ায় বাড়ি, দামি স্কুলে সন্তানদের পড়ানো, দামি গাড়ি, ক্লাব মেম্বারশিপ, এই সব মিলিয়ে তাদের আয় বলতে গেলে সব খরচ হয়ে যায়। অন্যদিকে গবেষণায় দেখা গেছে ছোট ব্যবসায়ী, সাধারণ শিল্পী, কৃষক বা অন্য পেশার অনেক মানুষ মিতব্যয়ী জীবনযাপনের কারণে অনেক বেশি সম্পদ জমাতে পেরেছেন। লেখকরা বলেছেন পেশা নয়, অভ্যাসই নির্ধারণ করে আপনি ধনী হবেন কিনা। বেশি আয় করা জরুরি ঠিকই, কিন্তু সেই আয়ের কতটা আপনি জমাতে পারছেন সেটাই আসল কথা। কলকাতার প্রেক্ষাপটে বলি, দক্ষিণ কলকাতার একজন নামী চিকিৎসক হয়তো মাসে 5 লাখ টাকা আয় করছেন, কিন্তু ফ্ল্যাটের ইএমআই, গাড়ির লোন, সন্তানের বিদেশে পড়ার খরচ সব মিলিয়ে তিনি মাসে মাসে টানাটানিতে আছেন। আর বেলেঘাটার একজন ছোট মুদিখানার মালিক মাসে 50,000 আয় করে 20,000 সঞ্চয় করছেন, তিনি দীর্ঘমেয়াদে এগিয়ে। অধ্যায় 6, আর্থিক স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়ানো সন্তান। এই অধ্যায়টা একটু চমকপ্রদ। লেখকরা এখানে বলেছেন কিভাবে সন্তানদের অতিরিক্ত সাহায্য করা আসলে তাদের ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে যে কোটিপতিরা তাদের সন্তানদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শেখান। তারা সন্তানদের হাতে টাকা ঢেলে দেন না। তারা সন্তানদের শেখান কিভাবে নিজেরা উপার্জন করতে হয়, কিভাবে মিতব্যয়ী হতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়। অন্যদিকে অনেক উচ্চ আয়ের পরিবার তাদের সন্তানদের জন্য বছরের পর বছর টাকা ঢালতে থাকেন, বিদেশে পড়ার খরচ, বাড়ি কিনে দেওয়া, গাড়ি কিনে দেওয়া, ব্যবসায় পুঁজি দেওয়া। এই কারণে নিজেদের সম্পদ বাড়তে পারে না। লেখকরা বলেছেন সন্তানকে সবচেয়ে বড় উপহার হলো অর্থনৈতিক মূল্যবোধ ও দক্ষতা। টাকা দেওয়া নয়, টাকা সম্পর্কে শিক্ষা দেওয়া।
আমাদের বাঙালি সমাজে একটা প্রবণতা আছে, ছেলে বা মেয়ে চাকরি পেলেই তাদের জন্য আলাদা ফ্ল্যাট কিনে দেওয়া, বিয়েতে বিশাল খরচ করা। কিন্তু এটা করতে গিয়ে বাবা মায়ের নিজের অবসর জীবনের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। এই অধ্যায় সেই ভুলটার দিকে আঙুল তুলেছে। অধ্যায় ৭, কোটিপতিরা কেন টাকা জমাতে পারেন। এই অধ্যায়ে লেখকরা আরও গভীরে গেছেন এবং বলেছেন কোটিপতিরা ঠিক কী কারণে সম্পদ জমাতে পারেন। প্রথম কারণ হল তারা লক্ষ্য নির্ধারণ করেন। তারা জানেন ৫ বছর পরে, ১০ বছর পরে তাদের আর্থিক অবস্থা কেমন হওয়া উচিত। সেই লক্ষ্যের দিকে তারা প্রতিদিন এগিয়ে যান। দ্বিতীয় কারণ হল তারা বাজেট করেন। তাদের প্রতিটা পয়সার হিসাব আছে। কোথায় কত যাচ্ছে, কোথায় কত বাঁচানো যাচ্ছে, সব জানা। তৃতীয় কারণ হল তারা আর্থিক বিষয়ে কথা বলেন পরিবারে। স্বামী স্ত্রী মিলে আর্থিক পরিকল্পনা করেন, একসাথে সিদ্ধান্ত নেন। চতুর্থ কারণ হল তারা অপ্রয়োজনীয় খরচের ক্ষেত্রে না বলতে পারেন। কেউ যখন তাদের অপ্রয়োজনীয় কিছুতে টাকা লাগাতে বলে, তারা বিনয়ের সাথে না বলেন। কলকাতার পুজোর মরশুমের উদাহরণ দিই। পুজো সবাই নতুন পোশাক কিনছে, বাইরে খাচ্ছে, কিন্তু কোটিপতি মানসিকতার মানুষ ওই সময় তার বাজেট ধরে রাখেন। উৎসব মানেই নিয়ন্ত্রণ হারানো নয়। অধ্যায় ৮, কোটিপতিদের পেশা ও ব্যবসা। এই অধ্যায়ে লেখকরা গবেষণায় পাওয়া তথ্য দিয়ে দেখিয়েছেন কোটিপতিরা আসলে কোন ধরনের পেশায় বা ব্যবসায় থাকেন। এখানে অনেক বড় চমক আছে। আমরা মনে করি কোটিপতিরা সবাই বড় শিল্পপতি বা শেয়ার ব্যবসায়ী, কিন্তু গবেষণায় দেখা গেছে বেশিরভাগ কোটিপতি নিতান্ত সাধারণ ব্যবসায় আছেন। কেউ ঠিকাদার, কেউ ছোট কারখানার মালিক, কেউ কৃষিজাত পণ্যের ব্যবসায়ী, কেউ আবার পেস্ট কন্ট্রোল সার্ভিসের মালিক। এই মানুষগুলো রাতারাতি কোটিপতি হননি। তারা বছরের পর বছর একটা নির্দিষ্ট ব্যবসায় মনোযোগ দিয়ে মিতব্যয়ী থেকে আয়ের একটা বড় অংশ পুনরায় বিনিয়োগ করে ধীরে ধীরে সম্পদ তৈরি করেছেন। লেখকরা বলেছেন সফল কোটিপতিদের বৈশিষ্ট্য হল তারা এমন কাজ করেন যা সমাজে প্রতিষ্ঠিত নয় বা গ্ল্যামারাস নয়, কিন্তু অত্যন্ত লাভজনক, এবং সেই কাজে তারা বিশেষজ্ঞ হয়ে ওঠেন। অধ্যায় ৯, প্রথম প্রজন্মের ধনী। এই অধ্যায়ে লেখকরা একটা অত্যন্ত অনুপ্রেরণামূলক তথ্য উপস্থাপন করেছেন। আমেরিকার কোটিপতিদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশই প্রথম প্রজন্মের ধনী, অর্থাৎ তারা নিজেরাই সম্পদ তৈরি করেছেন, কোনো সম্পদশালী পরিবারে জন্মাননি। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। অনেকে মনে করেন ধনী হতে হলে ধনী পরিবারে জন্মাতে হবে বা কোনো বিশেষ সুযোগ পেতে হবে। কিন্তু এই বইয়ের গবেষণা বলছে না, বেশিরভাগ কোটিপতি নিজেরাই শূন্য থেকে শুরু করে সম্পদ তৈরি করেছেন। তাদের অস্ত্র ছিল অধ্যবসায়, মিতব্যয়িতা, বুদ্ধিমান বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী চিন্তা। আমাদের বাংলায় এরকম উদাহরণ অনেক আছে। বহু মানুষ আছেন যারা একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় পরিবারের ইতিহাস নয়, নিজের পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তই ভাগ্য নির্মাণ করে। অধ্যায় ১০, কোটিপতিদের ছেলেমেয়েরা। এই শেষ অধ্যায়ে লেখকরা আরও একটা চমকপ্রদ বিষয় তুলে ধরেছেন। কোটিপতিদের পরবর্তী প্রজন্ম কি সেই সম্পদ ধরে রাখতে পারে? গবেষণায় দেখা গেছে অনেক ক্ষেত্রেই পারে না। কারণ কোটিপতির সন্তান হয়ে যদি বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পড়েন, যদি পরিশ্রম না করেন, যদি আর্থিক মূল্যবোধ না থাকে, তাহলে এক প্রজন্মেই সম্পদ উড়ে যেতে পারে। তবে লেখকরা এখানে একটা ইতিবাচক কথাও বলেছেন, যে কোটিপতিরা তাদের সন্তানকে অর্থনৈতিক মূল্যবোধ, পরিশ্রমের গুরুত্ব এবং মিতব্যয়িতার শিক্ষা দিয়েছেন, তাদের সন্তানরা সেই সম্পদ ধরে রাখতে পেরেছেন এবং আরও বাড়াতেও পেরেছেন। এই অধ্যায়ের মূল বার্তা হল, সম্পদ ধরে রাখতে হলে প্রজন্মের পর প্রজন্ম সঠিক আর্থিক মূল্যবোধ বজায় রাখতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, ৩ পুরুষে বাবু, ৩ পুরুষে ফকির। এই বইয়ের গবেষণা সেই প্রবাদকেই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে। বইয়ের সারসংক্ষেপ। দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর বইটার মূল বার্তা হল, সত্যিকারের ধনী হওয়া মানে বাইরে থেকে ধনী দেখানো নয়, বরং নিজের ভেতরে সম্পদ জমানো।
গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে আমেরিকার বেশিরভাগ কোটিপতি সাধারণ জীবনযাপন করেন, মিতব্যয়ী হন, আয়ের একটা বড় অংশ বিনিয়োগ করেন, আর্থিক পরিকল্পনায় সময় দেন এবং সন্তানদের অর্থনৈতিক স্বাবলম্বিতা শেখান। তারা বেশি দেখান না, বেশি জমান। তারা অন্যের নজর টানার জন্য বাঁচেন না, নিজের আর্থিক স্বাধীনতার জন্য বাঁচেন। এই বইটা একটাই কথা বলে, যদি সত্যিই সম্পদশালী হতে চান, তাহলে আগে নিজের জীবনধারা বদলান। কম দেখান, বেশি জমান। বাইরে নয়, ভেতরে গড়ুন। সমাপ্তি ও আবেদন। বন্ধুরা, আমরা আজকে দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর বইটার সম্পূর্ণ অডিওবুক উপস্থাপন করলাম। আশা করি প্রতিটা অধ্যায়ের কথা আপনার কাছে স্পষ্ট হয়েছে এবং এই শিক্ষাগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। মনে রাখবেন, আপনার পাশের বাড়ির সেই সাদামাটা মানুষটা, যিনি বছরের পর বছর একই মোটরসাইকেলে অফিস যান, বাইরে খেতে যান না, পুজোতেও খুব বেশি খরচ করেন না, তিনিই হয়তো একদিন দেখাবেন যে তার ব্যাংকে কোটি টাকা জমা আছে। আর যে মানুষটা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন বিদেশ ঘোরার ছবি দিচ্ছেন, নতুন গাড়ির ছবি দিচ্ছেন, তিনি হয়তো ব্যাংক লোনে জর্জরিত। আজ থেকেই শুরু করুন। বাজেট করুন, মিতব্যয়ী হন, বিনিয়োগ করুন, আর অন্যকে দেখানোর চেষ্টা ছেড়ে দিন। যদি এই পর্বটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন। এই শিক্ষাগুলো আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং বেলটা প্রেস করুন, যাতে পরের অডিওবুকের নোটিফিকেশন সবার আগে পান।